তারেক রহমান যদিও কথা বলেছে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের আসল জিনিস, এটার বাইরে আমরা যাব না, এগুলো বাদ কি বাদ, কথার কথা, মানে বাজে কথা। ডক্টর ইউনূসের প্রিয় ব্যক্তিত্ব ছিল কলিমুল্লাহ স্যার, ডক্টর ইউনূস ছিল তার প্রিয় ব্যক্তিত্ব, সেই কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করেছে। কারণ কি? কারণ আপনি যখনই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন তারা আপনাকে বরদাস্ত করবে না। তারা কিন্তু জানে কমরেড রুবেল ওই ইলেকশনে ফেল করবে, এমনকি জামানত পাবে কিনা সন্দেহ আছে, তারপরেও দেখেন তাকে সহ্য করতে পারতেছে না। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিয়ে তাদের একটা চুলকানি আছে। তারেক রহমান যদিও কথা বলেছে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের আসল জিনিস, এটার বাইরে আমরা যাব না, এগুলো বাদ কি বাদ, কথার কথা, মানে বাজে কথা। কথার কথার আবিধানিক অর্থ হচ্ছে বাজে কথা। তো এগুলো তিনি ওই বামপন্থীরা গিয়েছিলেন বলে ওই কথাটা আজকে তিনি বা কালকে তিনি এটা বলেছেন। কারণ এলো যে এখন কমরেড রুবেলের সামনে তারা এটা বলতে পারবে না যে না 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 না, আমরা তো এইটা মানবো না ওইটা মানবো না, কারণ তারা ছাই দিয়ে ধরবে। তাই ওটা তাদের সন্তুষ্ট করার জন্য, বামপন্থীদের একটু সন্তুষ্ট করার জন্য তারেক রহমান ওই বয়ান দিয়েছে। কিন্তু জামাতের সাথে বয়ান তো আলাদা দিয়েছে, বলেছে জামাত তার ভাই, জামাত শিবির তার ভাতিজা, তার শালা দুলা ভাই, খালু, ভাগিনা, এরকম তাদের বক্তব্য আমরা দেখেছি। কারণ তারেক রহমান এমন কোন কাজ, এমন কোন বয়ান এই কতদিনে দেন নাই যেটা মুক্তিযুদ্ধের পক্ষে দেয়, যেটা 1971-এর পক্ষে যায়। আপনি দেখেন 26শে মার্চ আপনি যুক্ত করলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক লিখে দিলেন, কিন্তু 7ই মার্চ আপনি বাদ দিলেন। এই দল, এই তথাকথিত সরকার কে আমাদের বিশ্বাস করতে হবে যে এরা মুক্তিযুদ্ধের পক্ষের? 7ই মার্চের ভাষণ যারা বাদ দেয়, 7ই মার্চের ভাষণ নিয়ে অন্তত কারো বিতর্ক নাই, সেটা যে কোনো দলই হোক, তাদেরই বিতর্ক আছে যারা এই দেশের মুক্তিযুদ্ধ মানে, যারা পাকিস্তান ভাঙাকে নিজের বাপ দাদার বাপের হৃদয়ে ভাঙা মনে করে, তাদের জন্য 7ই মার্চ খুব খারাপ লাগতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সব বামপন্থীরা যতই আওয়ামী লীগের সমালোচনা করুক, করতেই পারে, শাসকদের সমালোচনা তো করবেই, গণতান্ত্রিক অধিকার এটা। কিন্তু 7ই মার্চের ভাষণ নিয়ে আমার ধারণা কারোরই মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষের 7ই মার্চের ভাষণ নিয়ে বিতর্ক নাই। আজকে সেই 7ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিলেন। এটা কত বড় অপরাধ তারা করেছে, তারা কত বড় আঘাত করেছে। 32 নম্বরের বাড়িটা যেটা ভেঙেছে তার চাইতে 100 গুণ বেশি আঘাত করেছে, 100 গুণ আক্রমণ করেছে আমাদের স্বাধীনতার উপরে, মুক্তিযুদ্ধের উপরে 7ই মার্চের ভাষণ পাঠ্যবই থেকে বাদ দেওয়া। অর্থাৎ বাপের নাম নিল না, কিন্তু বাতিজার নাম নিল, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিছে ইত্যাদি। অথচ 26শে মার্চের কথা, অথচ ডক্টর ইউনূস বলেছে 27 তারিখে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে। মানে তারাই কিন্তু ঠিক নাই। আর জামাত স্বাধীনতা মানেই না, ওদের নামে আলোচনা করতেই রাজি না। কারণ যারা বিশ্বাস করে বাংলাদেশে জামাত ইসলাম স্বাধীনতা মানে, যারা বিশ্বাস করে চরমনাইয়ের পীর স্বাধীনতা মানে, যারা বিশ্বাস করে হেফাজতে পাকিস্তান স্বাধীনতা মানে, হেফাজতে পাকিস্তান মানে যেটা হেফাজতে ইসলাম। কারণ স্বাধীনতা তারা যদি লেখে হেফাজতে পাকিস্তান, তাহলে তো ধরে ধরে নিয়ে বঙ্গোপসাগরের পাবলিক ফেলে দিবে, যমুনা নদীতে চুয়াবে, বুড়িগঙ্গায় চুয়াবে, মেঘনাতে ফেলে দিবে, পদ্মায় ফেলে দিবে। তাই ভয়ে তারা হেফাজতে ইসলাম লেখে। কারণ ইসলাম লিখলে একটা সুবিধা আছে, নামের সাথে শুধু জহুরুল ইসলাম যদি লেখেন আর পানিতে পড়েন, আপনি যদি বলেন জহুরুল ইসলাম মরলো, কেউ আসবে না, বলবেন ইসলাম ডুবলো, সবাই চলে আসবে। এটা কমিউনিস্ট পার্টির নেতাদের মুখের কাছে এই গল্প শোনা। তো এরা এই জন্য হেফাজত ইসলাম, এদেরকে যারা স্বাধীনতার দল মনে করে, আমি তাদের সাথে একমত না, এবং এদের সাথে কোনো ঐক্য হতে পারে না, এদের সাথে কোনো প্রকার সমঝোতা হতে পারে না। তারেক রহমান সেটা করেছেন। ক্ষেত্র বিশেষ আওয়ামী লীগ এই ভুলগুলো করেছেন, আওয়ামী লীগ তার খেসারত দিয়েছে, বিএনপিকেও এর খেসারত দিতে হবে। সমস্যা হচ্ছে এটা দুইটাই বড় রাজনৈতিক দল, এই দুইটা বড় রাজনৈতিক দলের, অর্থাৎ বড় গাছ যদি পড়ে তাহলে অনেক ক্ষতি হয়ে যায়। এই দুইটাই বড় রাজনৈতিক দল, তাদের ভুলে এই দেশের সর্বনাশ গুলো হয়ে যায়। আওয়ামী লীগ তার খেসারত দিয়েছে, সামনে বিএনপি এর খেসারত দিতে হবে, মাঝখান থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলো বিদেশিদের হাতে তুলে চলে যাবে। আর যেটা কমরেড রুবেল বললেন যে তার মাত্র সপ্তম শ্রেণীতে পড়া সন্তান, যেটা বলছে বাংলাদেশে তেল গ্যাস নাই, ক্ষেত্র বিশেষ তেল গ্যাস ছাড়াও দখল করে। আমরা দেখেছি যে ইউক্রেন তার বন্ধু রাষ্ট্র, সেখানেও আমরা ভেজাল করতে দেখেছি। আর ভেনেজুয়েলা যে শুধুমাত্র তেলের জন্য গেছে তা না, সেখানে আরো কোনো বিষয় ছিল। কারণ হলো যে সেখানে সে চায়নার পক্ষে ছিল, অর্থাৎ চায়নার সাথে তার ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল, যেটা আমেরিকা বরদাস্ত করে না। এটা ছিল অন্যতম কারণ। এটাই তেল গ্যাস ওটা পরে, কারণ তেল গ্যাসের জন্য মধ্যপ্রাচ্য আমেরিকার কম নাই। আমেরিকা এক এক জায়গায় এক এক কারণে সে তার কাজ করবে। সাম্রাজ্যবাদীরা যার যার সাথে এক এক জায়গায় এক এক কারণে যাবে। বাংলাদেশে তেল নাই, ঠিক আছে, গ্যাসও আছে, ঠিক আছে, তাহলে ভারতে তো তেল নাই, ভারতে তো গ্যাসও নাই, ভারতে কেন ঢুকতে চাইতেছে আমেরিকা? কারণ ভারতে তেল নাই, গ্যাস নাই, সবাই জানে। এটা কিভাবে? ভারতেরই এক নেতা টিভিতে লাইভ এসে বলছিল, যখন ইরাক হামলা করে, কমরেড রুবেল ভাইয়ের সেটা মনে থাকতে পারে, টিভিতে এসে তিনি বলেছিলেন যে আমেরিকা কেন ইরাকে হামলা করেছিল। এই প্রশ্নের জবাবে মার্কিন ব্যক্তি, যে নামটা মনে নেই এখন, তিনি বলেছিলেন যে তেল আছে বলে হামলা করছে। তখন ভারতের নেতাটা বলেছিল আমরা বেঁচে গেছি, ভারতে তেল নাই। কিন্তু আমরা তো এখন কি দেখতেছি,
সেই সেই 91 সাল তো নাই, 95 সাল তো নাই, এটা 2024। কারণ সবসময় যে তেলের জন্য, গ্যাসের জন্য আসবে তা না। কখনো কখনো ভূমি ভাগ করার জন্য আসবে, কখনো কখনো তার ঘাঁটি করা, বেস করার জন্য আসবে। যেমন সেন্ট মার্টিন, আমার অদ্ভুত ব্যাপার, আমার দেশে যেতে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়, কি হাস্যকর ব্যাপার। এই সেন্ট মার্টিনে যেতে আমাদেরকে পারমিশন নিতে হবে, আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। অথচ ইয়াবা আনতে চোরাকারবিদের পারমিশন লাগে না, ভারত থেকে ফেনসিডিল আনতে পারমিশন লাগে না, আর বার্মা থেকে, মিয়ানমার থেকে ফেনসিডিল আনতে পারমিশন লাগে না। এমনকি আরাকান নাম দিয়েছে তারা আর্মি, আসলে তো তারা আর্মি না, তারা সন্ত্রাসী সংগঠন। আরাকান আর্মি নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে এসে নাচে, গান গায়ে, কুদে, অস্ত্র নিয়ে, পোশাক নিয়ে। এখন সার্বভৌমত্বের সমস্যা হয় না, একটুও সমস্যা হয় না। আপনি সবচেয়ে দুঃখজনক যে শীতে কতজন লোক মারা গেল, একটা লোকের সমবেদনা করতে দেখেছেন এই নেতাদের? আপনি দেখেন রংপুরে কতজন লোক মারা গেছে শীতে। এই আধুনিক যুগে কেউ শীতে মারা যায়, যেতে পারে? এ দায়ভার কে নেবে? এক হাদির মৃত্যুর জন্য বাংলাদেশের সিনা ফাইটে গেল, সিনা চৌচির হয়ে গেল, তারেক রহমানের কলিজা ফেটে গেল, জামাতের আত্মা ফেটে গেল, কিন্তু এতগুলো লোক শীতে মারা গেল, টু শব্দটি নাই। মনে হয় যে হাদির পাকিবাদীর ছেলে, হাদির জান জান, আর রংপুরে যারা শীতে মারা গেল তাদের জান কোনো জান না, এগুলো তেলাপোকার আত্মা। বিষয়টা এরকম। তো এখন আপনি যেটা বললেন যে বামপন্থীরা এখানে নতজানু হলো কিনা, আসলে তারেক রহমান এই মুহূর্তে কুইন বি, আর কুইন বির কাজ কি? কুইন বিকে কেন্দ্র করে এই বি গুলো ঘুরবে, এটাই স্বাভাবিক। তা এটা বাংলাদেশের মানুষের চরিত্র, রাজনৈতিক চরিত্র কিছুটা। কারণ যারা যখন কিছুদিন আগে দেখলাম যে জামাতের নেতাদের পিছনে বাংলাদেশের আমলা কামলা জামলা সবাই দেখলাম দৌড়াইলো, উপর কেউ প্রকাশ্যে কেউ গোপনে। আমরা এও দেখলাম যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পর্যন্ত জামাতে যোগ দিল। তিনি ধরেই নিয়েছেন যে জামাতে আসতেছে ক্ষমতা। অলি আহমেদের মতো লোক চলে গেল, তার পোলারে নমিনেশন দেয় না দেখে দুঃখে চলে গেল জামাতের সাথে জোটে। আমরা এগুলো দেখতে পেলাম। কিন্তু এখন যে তারেক রহমান আসার পরে তো সব উল্টে গেছে, পাশার দানটা তো উল্টে গেছে। তারেক রহমান আসার পরে মনে করেন যে একটা দলের কাছে এখন কুইন, দাবা খেলার সাথে যদি তুলনা করি, একটা দলের কুইন আছে, একটা দলের কুইন নাই। তারেক রহমান এখানে কুইন, জামাত এখন নিজে হয়েছে জামাত, শুধু বামপন্থীরাই জানাই। তারেক রহমানকে যেভাবে গালিগালাজ করলো বিএনপিরা, মানে এই জামাতিরা, তারা নিজেরাই গালাগালি করে শুধু শান্তি হয় নাই, তারা হায়ার করে নিয়েছিল চরমনাই পীরকে। চরমনাই পীরকে দিয়ে তারা বিএনপি কে ছেঁচড়া চাঁদাবাজ বলাইছে। তারাও কিন্তু বিএনপির কাছে গিয়েছে। তো সেই জায়গায় বামপন্থীরা আরো দুর্বল সাংগঠনিক ভাবে, অর্থনৈতিক ভাবে। তাদের নিজেদের নিজস্ব ব্যাংক আছে, হাসপাতাল আছে, 6টা ব্যাংক আবার তোমার দখল করছে। কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের কোনো ব্যাংক ট্যাঙ্ক তো কিছুই নাই, নিজেদের চাঁদা দিয়ে চলতে হয় বা অন্যদের কাছে চাঁদা চলতে হয়। সুতরাং তারা কিছুটা নত যেন হইতেই পারে, সৌজন্যতাও থাকতে পারে, যেতেই পারে। জামাতের মতো এত মহাশক্তি দল, যাদের 50 লক্ষ জিহাদি আছে, ভারতকে হামলা করে 25 লাখ প্রকাশ্য, 25 লাখ আন্ডারগ্রাউন্ড, তারা নিজেরা বলেছে যে তারাই যদি তারেক রহমানের দরবারে গিয়ে কেবলাতে গিয়ে ছেড়ে দেয়, বামপন্থীরা যাইতেই পারে। এটা তাদের ভুল হতে পারে, অন্যায় বলা যাবে না। কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, কিছু করার নাই, আপনাকে কুইন বিকে কেন্দ্র করে চলতে হবে। আর এখন নতুন কেবলা, আগে ছিল জামাত কেবলা, এখন তারেক রহমান কেবলা হয়ে গেছে। এটা হবে, এটাই স্বাভাবিক। আবার কালকে যদি শুনেন, কালকেই যদি আবার খবর আছে শেখ হাসিনা আসতেছে, তাহলে দেখবেন কেবলা কতগুলো ভেঙে চৌচির হয়ে যায়, কত পত্রিকার কেবলা বদলে যায়। আপনার আপনি পত্রিকাগুলো দেখতেছেন না, তাদের ভাষা কিভাবে দেখেন, মাত্র 6 দিনে বা 1 সপ্তাহে পুরো ভাষা নেগেটিভ পাল্টে গেছে, তাদের বয়ান পাল্টে গেছে, তাদের বক্তব্য, তাদের চেহারা, তাদের রূপ, তাদের কার্টুন আজকাল ছাত্র করে। কয়দিন আগে কিন্তু পুড়ে যাওয়ার ভয় নীরব ছিল, কিন্তু আজকে তারা তারেক রহমানের দরবারে সেজদা দিতেছে। দিবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের না, শুধু তৃতীয় বিশ্বের রাজনীতিটাই এমন, মানে নতজানু রাজনীতিটাই এমন। এই দেশের যারা রাজনীতিবিদ, এই ব্যাপারে আবারও কমরেড জসীমউদ্দিন মন্ডল উদাহরণ দিব, যে আসলে বাংলাদেশে কেউই জনপ্রিয় নয়, খোটার জোরে পাঠা গদে। তারা কোনো না কোনো সময় কোনো না কোনো বিদেশি প্রভুর শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, এবং তাদের দেয়া প্রেসক্রিপশনে কাজ করে। যার জন্য তারেক রহমান বাংলাদেশে যখন এসেছে, কেউ কেউ বলে ভারতের সাথে আপোষ করে এসেছে, কেউ কেউ বলে তুরস্কের সাথে আলোচনা করে এসেছে, কেউ কেউ বলে আমেরিকার সাথে আলোচনা করে এসেছে, কেউ কেউ বলে যে সেনাবাহিনীর সাথে আলোচনা করে এসেছে। তো এখন ধরেই নিয়েছে যে তারেক রহমান এখন ক্ষমতার কাছাকাছি, সুতরাং তার দিকে কেবলা বাংলাদেশের মানুষ করতেই পারে। কিন্তু আবার ঠিক উল্টো হয়ে গেলে উল্টোটাই ঘটবে। জি জি, চমৎকার বলেছেন সাজিদুল হক রুবেল। বাংলাদেশে আইন কানুনের অবস্থাটা কি দেখেন? এই যে জুলাই যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধা পরিচিত একটি মেয়ে, সকালে তাকে রিমান্ডে দিল, দুপুরে জামিন হলো, বিকালে সে মুক্তি পেয়ে গেল। আনিস আলমগীর কি অপরাধে তিনি জেলে আছেন? কলিমুল্লাহ স্যার কি অপরাধে জেলে আছেন? কত নিরপরাধ মানুষ এরকম জেলে। হ্যাঁ, তো আপনারা এগুলো কি মানুষের সামনে তুলে ধরছেন যে এই অন্যায়, একটা একটা অনাচার যে দেশে চলছে,
সেইগুলো ধরেন আপনারই একটা বিকল্প, আপনারা ছাড়া এই মুহূর্তে তো আর কেউ নাইও, সেই অর্থে কি আপনারা এই অন্যায় অনাচারগুলো তুলে ধরতে পারছেন মানুষের সামনে? ধন্যবাদ। অবশ্যই আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আহ মঞ্জুর হক পান্না ভাই বা সেই রিপোর্টার্স ইউনিটিতে যখন হচ্ছে তাদেরকে প্রথমে মবের শিকার করা হলো, এবং মবের শিকার হওয়ার পর তারাই পুলিশকে ডাক দিল, তারাই 999-এ ফোন করে পুলিশকে ডাকলো যে এখানে আমাদের উপর হামলা হচ্ছে, সন্ত্রাসী হামলা। পুলিশ আসলো, এসে হচ্ছে মবকে একটু সরিয়ে মাথায় হাত বুলিয়ে মবের হাত থেকে একটু সরায় দিয়ে তারপর তাদেরকে বললো আপনার নিরাপত্তার জন্য আমাদের সাথে চলেন। তারা নিরাপত্তার জন্য সেই যে গেল, তারা 6-7 মাস পর বাড়ি ফিরলো আর কি। ঠিক আছে। এটা তো আর ধরেন তার একটা আগে বা রুবেল ভাই, এটা তো তার আগে বা পরে ঘটনা ঘটেছে, কিন্তু এই রকম ঘটনা আরো অনেক জায়গায় ঘটছে। যে যে হ্যাঁ, যেই আরো অনেক জায়গায় ঘটছে। না, আমি আমার অভিজ্ঞতা বলি, আমি বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে আনিস আলমগীরের সাথে, তারপর কলিমুল্লাহ ভাইয়ের সাথে করেছি, তারপর আরেকজন আমি নাম ভুলে যাচ্ছি সাংবাদিক, ওনার সাথে করেছি। তো এরকম আপনারাও আমার সাথে করছেন। আবার দেখবেন যে কদিন পর আপনাদের বলতে হতে পারে আমাকে আটকে রেখেছে কেন আর কি। তো আমাদের হয়তো ভিউজ কম, আমরা হচ্ছে ছোট হচ্ছে মানুষ, তাই হয়তো এখনো কিছুটা নিরাপদে আছি আর কি। কিন্তু এটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একটা বড় ধরনের প্রপঞ্চ, যে ইউনূস সাহেব তো এসে খুব সুন্দর ডায়লগ দিচ্ছেন এবং সেটাই বেশিরভাগ মানুষ শুনছে আর কি, যে এখন সবাই মন খুলে কথা বলবেন, মন খুলে সমালোচনা করবেন। তো আমরাও তো দেখলাম যে আমরা যেটা নিয়ে আন্দোলন করছিলাম দীর্ঘদিন, ডিএস এর বিরুদ্ধে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট উঠে গেল, অনেক কিছু উঠে গেল, এখন তো হচ্ছে গিয়ে সবাই স্বাধীনভাবে কথাবার্তা বলবে। কিন্তু বিষয়টা এখন আরো জটিল হয়ে গেছে, এবং বিষয়টা এখন আরো জটিল শুধু নয়, আরো বিপজ্জনক হয়ে উঠেছে।